This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার আনন্দপুরে অন্তত 10টি আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও দুজন। এই মুহূর্তের আপডেট কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। সুমনের কাছে এই মুহূর্তে কি কি তথ্য রয়েছে একটু জানার চেষ্টা করি সুমন। দেখো, তোমাকে সরাসরি ছবিটা দেখাবো। কলকাতা পুলিশের এসটিএফ তারা কিন্তু এখনও বাজেয়াপ্ত করার যে কাজ সেই কাজ চালিয়ে যাচ্ছে, ডকুমেন্টেশন হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে দুজন সন্দেহভাজন এবং তাদেরকে গোপন সূত্রে খবর পেয়ে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু এখানে বসেই রয়েছেন। সেই দুজন তারা এই বিরাট অস্ত্র সম্ভার নিয়ে কোথায় যাচ্ছিলেন, কাকে দেওয়ার উদ্দেশ্য ছিল ইত্যাদি প্রশ্ন রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু তার আগে যে বাজেয়াপ্ত করার কাজ সেই প্রক্রিয়া চলছে, আমি একবার দেখাতে বলবো। এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছ তার মধ্যেই কিন্তু সেই আগ্নেয়াস্ত্রগুলো রয়েছে। 10-এর বেশি আগ্নেয়াস্ত্র বলা হচ্ছে আপাতত, তবে অফিসিয়ালি এখনো কিন্তু এসটিএফ এর তরফ থেকে কিছু জানানো হয়নি। এবং তারা কোথায় যাচ্ছিলেন, এই আনন্দপুরের এই রাস্তাটা নোনাডাঙ্গা হয়ে কিন্তু বাসন্তী হাইওয়ে কানেক্ট করে। তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা এখনই ধরা পড়ছে লাল কালো রঙের পিস্তল, সেগুলো কিন্তু পর এতগুলো পিস্তল তারা নিয়ে কোথায় যাচ্ছিলেন। একেবারে খাস কলকাতায় নির্বাচনমুখী আমরা রাজ্যে রয়েছি, সেখানে এই ধরনের ছবি নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে। শহরের সার্বিক নিরাপত্তা সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে তন্নিষ্ঠা। একদম, তুমি নজর রাখো সুমন, অনেক ধন্যবাদ তোমায়। গত 15 নভেম্বর এই আনন্দপুরে সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র চড়া হয় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই মুহূর্তের ছবি আরো একবার দেখুন সেই ছবিটা। গত 15 নভেম্বর এই আনন্দপুরে সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়া হয় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আর সেই আনন্দপুর থেকে উদ্ধার অস্ত্র, একের পর এক অস্ত্র আমাদের প্রতিনিধি আপনাদেরকে দেখাচ্ছিলেন। খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার আনন্দপুরে অন্তত 10টি আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও দুজন। কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে উদ্ধার অন্তত 10টি আগ্নেয়াস্ত্র। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সুমনের সঙ্গে আরো একবার কথা বলি। এবং সুমন, যে ছবি তুমি দেখাচ্ছিলে একটু আগেই, যে এখনো অবধি সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, যে তারা কোথায় নিয়ে যাচ্ছিলেন অতগুলো আগ্নেয়াস্ত্র, তাদের কাছে কিভাবে এলো, এখন অবধি তথ্য কি পাওয়া যাচ্ছে, আরো একবার ছবিটা গোটাটা দেখবো। সুশান্ত ঘোষের উপর যে আক্রমণ ছিল সেখান থেকে তার এই জায়গার দূরত্ব কিন্তু খুব বেশি দূরে নয়। বারবার এই অঞ্চলে দেখা যাচ্ছে এত আগ্নেয়াস্ত্র কোত্থেকে আসছে, এত আর্মস। তুমি দেখো সেই ছবিগুলো দেখলেই বুঝতে পারবে। একেবারে পর খামের মধ্যে রাখা আগ্নেয়াস্ত্র, কম করে 10টা আর্টিকেল এখানে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু রয়েছিল বলে আশঙ্কা করছেন এসটিএফ এর আধিকারিকরা। এবং তারা ইতিমধ্যেই কিন্তু সিজার লিস্ট তৈরির কাজ করছেন এবং তারপর অফিসিয়ালি এসটিএফ এর তরফ থেকে জানানো হবে ঠিক কতগুলো বন্দুক ছিল। তবে এই লাল কালো রঙের পিস্তল সেগুলো কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। তার সাথে সাথে দুজনকে একেবারে এসটিএফ এর আধিকারিকরা এসে তারা কিন্তু গ্রেপ্তার করেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যাবে কি তাদের উদ্দেশ্য ছিল, কোথায় এগুলো সাপ্লাই করার কথা ছিল বা কোত্থেকে আসছিল। তবে স্বাভাবিকভাবে এই যে নোনাডাঙ্গা অঞ্চল এবং আনন্দপুর, যেখান থেকে বারবার করে এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, সেটা কিন্তু নিঃসন্দেহে শহর কলকাতার সুরক্ষা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখন কিন্তু এই দুজনের কাছে 10টা অস্ত্র থাকে এবং তারা কোথাও নিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে কোনো বৃহত্তর কোনো পরিকল্পনা ছিল কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি আরো একবার ছবিটা দেখাতে বলবো। পর খাম এবং তার মধ্যে পর বন্দুক, একবারে খাস কলকাতার ছবি এটা তন্নিষ্ঠা। একদম সুমন, আমরা সেই ছবি দেখছি একের পর এক খাম, তার মধ্যে এই মুহূর্তে দেখুন জুম করে দেখানো হচ্ছে গ্রাউন্ড জিরো আমাদের প্রতিনিধি সুমন, এবং সেখান থেকে দেখাচ্ছে যে কিভাবে একের পর এক অস্ত্র বন্দুক রয়েছে, তার মধ্যে অন্তত 10টা তো রয়েছে তার সামনে, সুমনের সামনে এই মুহূর্তে যে খামগুলো রাখা রয়েছে সেগুলোতে অন্তত 10টা তো রয়েছে। তার পাশাপাশি আরও হয়তো অনেক অস্ত্র তাদের কাছে ছিল বা থাকতে পারতো, কিন্তু এত সংখ্যক এতগুলো অস্ত্র নিয়ে তারা কোথায় যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন, এই সমস্তটা প্রশ্ন যখন উঠছে তখন আপনাদের আরও একটা খবর মনে করাই, আরও একটা ঘটনা মনে করাই। গত 15 নভেম্বরের এই আনন্দপুরেই সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। দুটো ছবি আপনাদেরকে দেখাবো একসঙ্গে। অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, এবং সেই সুশান্ত ঘোষের বাড়ি থেকে খুব একটা দূরে নয় যেখানে আজকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন যেখানে উপস্থিত রয়েছে, যে ছবি আরো একবার দেখাচ্ছি আমরা, এক্সক্লুসিভ ছবি, সেখানে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, অন্তত 10টি আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও দুজন। এবং যে জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে সেখানকার কাউন্সিলর সুশান্ত ঘোষ, অর্থাৎ যার উপর কিছুদিন আগেই, মাসখানেক আগেই যে তার উপর চড়াও হয়েছিল দুষ্কৃতীরা, অল্পের জন্য প্রাণে বাঁচেন, তার সামনে গুলি চালায়, বন্দুক চালায়, বেশ কিছু দুজন এসেছিলেন, দুজন দুষ্কৃতী এসে গুলি চালিয়েছিল এবং তারপর বরাত জোরে রক্ষা পান সুশান্ত ঘোষ। সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশাপাশি আজকের ছবিটাও দেখুন, যেখানে অন্তত 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ তারা এই মুহূর্তেই জালে নিয়েছে দুজনকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে
এবং আপনাদেরকে জানিয়ে রাখি শহর কলকাতা জুড়ে কি চলছে সেটা একটা বড় প্রশ্ন, কারণ একের পর এক জায়গায় অস্ত্র উদ্ধার। বেশ কিছু মাসের মধ্যেই আমরা গত ৩-৪ মাসের মধ্যে আমরা দেখেছি যে অনেকগুলো জায়গায় অস্ত্র উদ্ধার হয়েছে একের পর এক জায়গায়। শিয়ালদার মতো জায়গা যেখানে প্রচুর মানুষজনের রাশ থাকে ডেইলি, প্রত্যেক দিন, সেখানে অস্ত্র উদ্ধার হয়েছে কিছুদিন আগে। সেই ছবিটাও আপনাদেরকে একবার দেখাবো। তবে এই মুহূর্তে যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলায়, সেখানে দেখতে পাচ্ছেন একদিকে আজ খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, একটা দুটো নয়, 10টি আগ্নেয়াস্ত্র। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছে ছবিটা। শিয়ালদা, বড়বাজার, বউবাজার সমস্ত জায়গাতে যেখানে প্রচুর মানুষজনের রীতিমতো প্রত্যেক দিন যাতায়াত থাকে, প্রচুর জনমানুষ দেখা যায়, সেখানে একের পর এক জায়গায় অস্ত্র উদ্ধার যথেষ্ট চাঞ্চল্যকর। দেখুন 2025-এর ছবি, দেখুন শিয়ালদায় অস্ত্র উদ্ধার। শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধারের পরপর দুটো ছবি দেখছেন, একটা 17 তারিখের ছবি, একটা 27 তারিখের ছবি, 27শে জানুয়ারির ছবি, একটা শিয়ালদার ছবি দেখাচ্ছি। পরপর দেখুন অস্ত্র উদ্ধার। তার পাশাপাশি 15ই ফেব্রুয়ারি জীবনতলা থেকে অস্ত্র উদ্ধার, ছবিগুলো দেখুন। AJC বোস রোড, সেখান থেকে অস্ত্র উদ্ধার, একের পর এক জায়গায় অস্ত্র উদ্ধার। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, বারবার আমরা দেখছি শহর কলকাতায় অস্ত্র উদ্ধার হচ্ছে, আনন্দপুরে আজ অস্ত্র উদ্ধার হয়েছে, রাজ্য পুলিশের STF দুজনকে জালে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে এই যে বিপুল পরিমাণ অস্ত্র বারবার করে আমরা দেখছি, যেখানে জনঘনত্ব বেশি, যেখানে প্রচুর মানুষজন রয়েছেন, সেই সমস্ত জায়গায় উদ্ধার হচ্ছে, এটা কতটা চাঞ্চল্যকর? দেখুন, প্রথমেই STF কে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা এটা সোর্স ইনফরমেশনের মাধ্যমে এটা কালেক্ট করেছে। কিন্তু আপনাদের সাইমেলটেনিয়াসলি আরেকটু প্রশ্ন বলছে, এই যে শিয়ালদা বৈঠকখানা থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গায় এই যে পুলিশ ইনস্ট্যান্টলি যে অ্যারেস্ট করছে, রিকভারি করছে, সিজ করছে, তাহলে পরবর্তীকালে যারা আরো আনছে তারা তো একটু ভয় পেতে পারে। তারা তো এখানে আসার জন্য তো ভাবতে পারে যে পুলিশ কিন্তু মেইনটেনিং শার্প লুক আউট, আমরা অ্যারেস্ট হতে পারি, আমাদের কনভিকশন হতে পারে। এই জায়গাটাই প্রশ্ন। কারণ যারা অস্ত্র আনছে, যারা জোগাড় করছে, যারা টাকা বিনিয়োগ করছে, তারা এই সমস্ত তোয়াক্কাই করছে না। কারণ সেই STF হোক আর কেন্দ্রীয় বাহিনী হোক, এখন তো একদম নেকেট করে দিয়েছে না, যে কিভাবে আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে আজকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে এক সংখ্যক রাজনীতিবিদ এবং পুলিশ অফিসার। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে শুধু সিজ করলে তো হবে না, নিশ্চয়ই আবার আমি বলবো STF কে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু এটা যারা নাকি আজকে অস্ত্র আনছে, যারা জমায়েত করছে, যারা বিনিয়োগ করছে, তাদের বিরুদ্ধে যদি গঠনমূলক চিন্তা ভাবনা না নেয়, তাহলে আপনাকে বলে রাখছি, একটু লিখে নিন, আগামী 2026-এ যে ইলেকশন হচ্ছে, এটা কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার সঙ্গে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি তিনি যেটা বললেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা তিনি যেটা বললেন, গঠনমূলক একটা ভাবনা চিন্তা, একটা পদক্ষেপ দরকার রয়েছে। কথা বলবো সজল ঘোষ, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা। সজল বাবু, খাস কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আনন্দপুরে অন্তত 10টি আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করা হয়েছে দুজনকে। কিন্তু বারবার করে শুধুমাত্র তো এই আনন্দপুর নয়, শিয়ালদা থেকে শুরু করে বউবাজার, বড়বাজার, এই ধরনের জায়গাগুলোতে আমরা দেখছি যে অস্ত্র নিয়ে কেউ বা কারা আসছেন, এদের মনে কি ভয় ডর নেই? দেখুন, যারা আসছে তারা দেখবেন বেশিরভাগই হিন্দিভাষী অথবা অন্য রাষ্ট্রের, মানে বাংলাদেশ থেকে আসছে। হয় হিন্দিভাষী, তারা বিহারের একটা সেকশন থেকে আসে, আর তা না হলে বাংলাদেশ থেকে আসছে। বিষয়টা যেটা হচ্ছে, তারা তো যারা এর থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, তাদের এজেন্ডা আলাদা। আর তারা আগে বিহারে মাল বেচতো, এখন আর বিহারে এইসব মাল বিক্রি করা যাচ্ছে না, ফলে তারা এখন কলকাতায় চলে এসছে। আর কলকাতা এখন হাই ডিমান্ডের জায়গা। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে যে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। এই 7 দিন আগে এটা নিয়ে যা বলেছি, সেটা যদি আপনাদের আর্কাইভে থাকে সেটাই চালিয়ে দিন, কারণ এটা এখন একটা ডেইলি অ্যাফেয়ার্স হয়ে গেছে। এটা এখন প্রত্যেক দিনের ঘটনা হয়ে গেছে। আমরা ভাবছি 10টা আগ্নেয়াস্ত্র ধরা পড়লো, রে বাবা কত ধরা পড়লো, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি না, কতগুলো ধরা পড়লো না, কতগুলো না ধরা অধরা রয়ে গেল, কত অস্ত্র, সেটার সংখ্যা কত, এটা কিন্তু আমরা কেউ জানি না। বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, গ্রাউন্ড জিরো থেকে ছবি দেখাচ্ছেন কিভাবে একের পর এক খাম রাখা, তার মধ্যে বন্দুক রাখা। এই মুহূর্তে সেই ছবিটা আরো একবার দেখবো সুমন।
একেবারে দেখো, তোমাকে সেই ছবিটা দেখাবো। এই যে পর খামগুলো রয়েছে, এর মধ্যেই কিন্তু রয়েছে আগ্নেয়াস্ত্রগুলো, এবং এগুলো কিন্তু অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এবং তারা কোত্থেকে অস্ত্র নিয়ে আসছিলেন, কোথায় তাদের ওই অস্ত্র পৌঁছে দেওয়ার কথা ছিল, এই একাধিক প্রশ্ন রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ, আমরা একটু জুম করলেই দেখতে পাবো যে সেই আগ্নেয়াস্ত্রগুলো দেখা যাচ্ছে লাল কালো রঙের আগ্নেয়াস্ত্র। এবং এই দুজন ব্যক্তি তাদেরকে কেউ বরাত দিয়েছিল নাকি এটা কোনো বড় কোনো চক্রান্তের কাজ, এই একাধিক প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। একটা নির্বাচনমুখী রাজ্য, তার রাজধানী কলকাতা, তার লাগোয়া আনন্দপুর, সেখানে এই নোনাডাঙ্গা অঞ্চল, যেখানে মূলত গাড়ি ঘোড়া যাতায়াত করে, খুব বেশি রেসিডেন্সিয়াল এলাকা এটা নয়, সেখানে এই অস্ত্র নিয়ে এরা কী করছিলেন, কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল, একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবং বারংবার যেভাবে এই অস্ত্রগুলো বাজেয়াপ্ত হচ্ছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে, খাস কলকাতার নিরাপত্তা নিয়ে এত অস্ত্র আসছে কোত্থেকে, কেন বারবার এখানে এইভাবে অস্ত্র ধরা পড়ছে। তুমি আরও একবার দেখাতে বলবো ছবিটা, একেবারে দৃশ্যমান সেই অস্ত্রগুলো, যেখানে পর খাম রয়েছে, এবং সেই খামের মধ্যে কিন্তু অস্ত্রগুলো রাখা, বাজেয়াপ্ত করার কাজ চালাচ্ছে এসটিএফ। স্বাভাবিকভাবে এই দুই ব্যক্তির, একজন পুরুষ এবং মহিলা, তাদের গতিবিধি, তাদের কি উদ্দেশ্য ছিল তা কিন্তু জানতে হবে পুলিশকে, এবং তারপর পরবর্তী পদক্ষেপ করতে হবে। বেশ, নজর রাখো সুমন, অনেক ধন্যবাদ। যে ছবি দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভলি TV9 বাংলায়, কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে দুজনকে ইতিমধ্যে পাকড়াও করা হয়েছে। গ্রাউন্ড জিরোর ছবি দেখাচ্ছি আমরা, সেখানে একের পর এক খাম রাখা, সেই খামগুলোতে জুম করলে দেখা যাচ্ছে লাল কালো রঙের সেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এবং সেই আগ্নেয়াস্ত্রগুলো কোথায় তারা নিয়ে যাচ্ছিল, এক দুটো নয়, 10টা রয়েছে আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র নিয়ে এই দুজন যাদেরকে পাকড়াও করা হয়েছে ইতিমধ্যেই, রাজ্য পুলিশের এসটিএফ যাদেরকে পাকড়াও করেছে, তারা কোথায় নিয়ে যাচ্ছিল, এগুলোই এখন চিন্তার বিষয়। আনন্দপুরে এই ঘটনা ঘটেছে, সেই আনন্দপুরেই কিছুদিন আগে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটা আপনাদের দেখাচ্ছিলাম একটু আগেই, সেখানকার যিনি কাউন্সিলর, তার উপরে দুষ্কৃতীরা চড়াও হয়েছিল। এই ধরনের অপরাধমূলক কাজকর্ম বারবার করে আনন্দপুরে ঘটছে। আর শুধুমাত্র আনন্দপুরেই নয়, শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, যেটা যথেষ্ট চিন্তার। এদিকে দুই তৃণমূল কাউন্সিলরকে ফের হুমকি, এবার বাংলাদেশ থেকে। চাঞ্চল্যকর অভিযোগ পানিহাটির কাউন্সিলর সম্রাট চক্রবর্তী ও পুর পারিষদ তাপস দে ফের পুলিশের কাছে অভিযোগ দায়ের দুই তৃণমূল কাউন্সিলরের। দলের উচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে বলে দাবি তার। হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো, জি বলছিলাম যে খুব সুন্দর নাটক গুছিয়েছেন, এবার জুতা খাওয়ার জন্য রেডি থাকুন, ঠিক আছে দাদা? কিসের জন্য রেডি থাকবো? আমি যখন সম্রাট চক্রবর্তীর অফিসে বসা, তখন আমার গাড়িতে ফোনটা ছিল। তো হঠাৎ সম্রাট চক্রবর্তীর ফোন আসলো, এবং থ্রেডিং ফোন। এবার আর কোনো অনুনয় বিনয় নয়, একদম ডাইরেক্ট মানে মারার হুমকি। তখন আমি বললাম যে ওর এখানে 88 ডিজিটের একটা নাম্বারে ফোন এসছে। আমার ফোনটা তখন আমি নিয়ে আসলাম যে দেখি আমাকে ফোন করেছে। দেখলাম 1:40 আমাকে প্রথমেই ফোন করেছিল, একই নাম্বারে। আমাকে না পেয়ে তখন সম্রাটকে ফোন করে থ্রেডিংটা করে। আপনার কাছে ফোন এসেছিল যখন কি নামে? ওই একই নাম্বারে সম্রাট চক্রবর্তীর যেই ফোন নাম্বার 88 ডিজিটের যে নাম্বার, সেই নাম্বারে। এটা বাংলাদেশে নাম উঠেছিল। এটা সোহেল রানা। 2:55 নাগাদ যে ফোনটা এলো সেম নাম্বার থেকে, সেটা একটা বাংলাদেশি নাম্বার। সেখানে প্রচ্ছন্ন একটা হুমকি দেওয়া হয়েছে, এবং এটা সরাসরি আমাকেই বলা হয়েছে। আগের ফোনে যেরকম আরও কতগুলো নাম এসেছিল, এখানে অন্য কোনো নাম না, সরাসরি রেডি থাকতে বলা হয়েছে। নাম্বারটা বাংলাদেশির, এবং আগের ফোনটা যেমন একটা প্রযুক্তির সহযোগিতা নিয়ে বিদেশি প্রযুক্তি বা অ্যাপের মাধ্যমে সিম ক্লোন করে কল করা হয়েছিল, এটা কিন্তু একদমই বাংলাদেশি নাম্বার, সিম কার্ডের নাম্বার। রাজনীতির কথা বলছে যখন, রাজনীতির ব্যক্তিগত সত্যতার প্রশ্নই আসে না। প্রথম ফোন থেকে তো রাজনীতির কথা বলা হচ্ছে, এবং ফেসবুক পোস্টে যেটা লেখা হচ্ছে সেটাও রাজনীতির কথা বলা হচ্ছে। অবশ্যই উদ্দেশ্য রাজনীতি।
চারু মার্কেটে বন্ধ ফ্ল্যাটে পরিচালক খুনে এখনো গ্রেপ্তারি শূন্য। খুনের রহস্য কি লুকিয়ে রয়েছে ফোনে, যে ফোন এখনো অব্দি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে মৃত অবিনাশের ফোনটি খোয়া গেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজয়ের সঙ্গে কথা বলি। সুজয়, তার মানে কি ওই ফোন পাওয়া গেলেই এই রহস্যের কিনারা হতে পারে? দেখো, শুধু ফোন নয়, তোমাকে একটা নতুন তথ্য জানিয়ে রাখতে চাইবো, যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ঘর থেকে, যে ফ্ল্যাট থেকে মৃতদেহ পাওয়া গিয়েছিল অবিনাশের, সেই মৃতদেহর পাশে রক্তমাখা জামা কাপড় পাওয়া গিয়েছে, রক্তমাখা পোশাক উদ্ধার করেছেন তদন্তকারীরা। এবং তদন্তকারীদের বক্তব্য যে সেই পোশাকটা আততায়ীরই, অর্থাৎ সে নিজে হাতে খুন করার পর সেই রক্তমাখা জামা কাপড় খুলে তারপর অন্য পোশাক পরে বেরোয়, যাতে এখানে যে নিরাপত্তারা রক্ষীরা রয়েছেন, আশেপাশে দোকানদাররা রয়েছেন, তাদের নজরে না আসে। অর্থাৎ রক্তমাখা অবস্থায় বেরোলে নজরে কেউ দেখে ফেলবে, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে সে তার পোশাক বদল করে। কিন্তু সেই পোশাক সে কি তার সঙ্গে করেই নিয়ে এসেছিল? অর্থাৎ সেখান থেকে তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন যে খুনের পরিকল্পনাতেই কি সে এসেছিল, যে কারণে সঙ্গে পোশাক নিয়ে এসেছিল, নাকি কোনো বিবাদ হয়, কোনো বচসা হয়, তার জেরেই খুন এবং তারপর এই অবিনাশের পোশাকই সে নিজে পরে চলে যায়, সেটা তদন্তকারীরা দেখছেন। তার কারণ এখনো পর্যন্ত আরও একটা যে তথ্য, যে এই অবিনাশের তারা কল ডিটেল জোগাড় করছে লালবাজার এবং চারু মার্কেট থানা পুলিশ। তার কারণ আততায়ী অবিনাশকে ফোন করে এই বাড়িতে এসেছিল, নাকি অবিনাশ আততায়ীকে ফোন করে তার কাছে ডাকে, তার বাড়িতে ডাকে, সেটাও তদন্ত সাপেক্ষ বিষয়, যেটা কল ডিটেলস থেকে পাওয়া সম্ভব। সুতরাং এই বিষয়গুলিতে তদন্তকারীরা গুরুত্ব দিচ্ছেন এবং আজকে আর কিছু সময়ের মধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তদন্তকারীদের হাতে চলে আসবে। সেখান থেকে স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে খুন করা হয়েছে এবং তার পরবর্তীতে খুনের কারণ স্পষ্ট হবে। কিন্তু এই তদন্তে একটাই সমস্যা তদন্তকারীদের, তার কারণ এই ফ্ল্যাটের যে সিসিটিভি রয়েছে সেটায় কোনো রেকর্ডিং এর অপশন নেই, অর্থাৎ সিসিটিভি ফুটেজ রেকর্ড হয় না, লাইভ ফুটেজ দেখা যায়। ফলে তদন্তকারীরা এখান থেকে আততায়ী ঢোকার বা বেরোনোর কোনো ফুটেজ পাননি। ফলে সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজে তারা নজর রাখছেন। ট্রাফিককে ইতিমধ্যেই বলা হয়েছে যে এই সংলগ্ন এলাকার নজর রাখো। সুজয়, ধন্যবাদ। আমার একটার মধ্যে খাওয়া যায়, আমি অনেকে ছাড়তে যাই, আমার তো দেওয়া সম্ভব না। তারপর উনি খাচ্ছেন, উনি মনে কোথায় গেছিলেন, ওই সেই টাইমে বেরিয়ে গেছে, আমরা খেয়াল করিনি। পরে জানতে পারলাম, হ্যাঁ চিনতাম, 2 বছর ধরে এখানে কাজ করতো, ছেলেটাও ভালো ছিল, কোনো নেশা ভান কিছুই ছিল। কে এসেছিল একমাত্র ওই বলতে পারবো, ওই দেখেছিল, ওই ছেলেটার পিছন পিছন একজন ঢুকেছিল। সিসিটিভি এখানে নিচে আছে। হ্যাঁ, ইনজুরি দেখে যে প্রাইম অফিসাই এটা মার্ডার মনে হচ্ছে, বাট প্রাইম অফিসাই আমরা যে বলছি কি হোমিসাইডাল ইনজুরি আছে। কোনো অস্ত্র বা কিছু পাওয়া গেছে? ওটা ইন্টারনাল ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, স্টিল ইট ইজ গোয়িং অন। সিসিটিভি ফুটেজ কি পাওয়া গেছে ওটা এই মুহূর্তে বলতে পারবো না, ওটা যদি কিছু থাকে এখন ইনভেস্টিগেশনের পার্ট আছে, পোস্ট ইনভেস্টিগেশন আমাদের যে বেরোবে ওটা আপনাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে সেখানে ডগ স্কোয়াড, এই মুহূর্তে দেখা যাচ্ছে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। সেখানে যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়িতে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকছে। তবে ডগ স্কোয়াড এই মুহূর্তে সেখানে এসে পৌঁছেছে, সেই ছবি। ফের কুলতলি লোকালয়ে বাঘের খোঁজে বনকর্মীরা। আনা হয়েছে জাল লোহার খাঁচা। বাঘের পায়ের ছাপ দেখে অবস্থান বোঝার চেষ্টা বনকর্মীদের। গতকাল স্থানীয় এক মৎস্যজীবী নদী পেরিয়ে বাঘকে গ্রামে ঢুকতে দেখে। তারপর থেকে আতঙ্কে গোটা গ্রাম। ভয় রাতে দু চোখের পাতা এক করতে পারেননি গ্রামবাসীরা। সুন্দরবন কুলতুলি দেউলবাড়িতে বাঘ ধরবার জন্য ইতিমধ্যেই বন দপ্তরের থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি একবার দেখাবো যে সামনের যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেত কিন্তু পুরোপুরি জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং বাঘ ধরবার জন্য একটি খাঁচা নিয়ে আসা হয়েছে এবং সেই খাঁচা আমি একবার দীপঙ্করকে দেখাতে বলবো। সেই খাঁচা ইতিমধ্যেই কিন্তু বন দপ্তরের তরফ থেকে এই খাঁচা নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বাঘের পজিশন সুস্পষ্ট করে কিন্তু তারপর এই খাঁচা পাতা হবে। এখন সময়ই বলবে যে এই খাঁচার মধ্যে আদৌ বাঘ ধরা পড়ে কিনা। এবং এই বাঘের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার কুলতলি দেউলবাড়িতে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।